সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। আমরা জানি বিস্তৃত বস্তুর 6টি ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা 6টি ভিন্ন ভিন্ন স্থানে প্রতিবিম্ব গঠিত হয়। সেই প্রতিবিম্বের আকার কী হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রকৃতি কী হবে, সব কিছু আমরা দেখব। এটা দেখার আগে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি কি? যে আমরা যে দর্পণে আলো পাঠাবো, আমরা সবগুলোই অবতল দর্পণের ক্ষেত্রেই দেখব। একটা অবতল দর্পণ আঁকাচ্ছি। আমরা বিভিন্নভাবে আলো পাঠাতে পারি। আমরা জানি অবতল দর্পণ মানে 3টা বিন্দু আমাদের ফিক্সড হয়ে যায়, একটা পি, একটা এফ আর একটা হচ্ছে সি। মেরু, ফোকাস বিন্দু আর হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার আলো আমরা অনেকভাবে পাঠাতে পারি। 3টা নিয়ম আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এটা প্রধান অক্ষ অক্ষের সমান্তরালে 1 নম্বর রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতিটা কাকে বলে? যদি কোনো দর্পণের মধ্যে বিভিন্ন ভাবে আলো যদি আসে, তাহলে আলোটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে। একটা যদি কোনো বিন্দু বস্তু থেকে এইভাবে যদি রশ্মি আসে, সেটা আমরা হচ্ছে বলি রশ্মি অনুসরণ পদ্ধতি দিয়ে। সেটা আমরা দেখব। 1 নম্বর রশ্মি অনুসরণ পদ্ধতি, আলো যদি সমান্তরাল হয়, কারণ প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে যাবে? এটা আমাদের সবাই জানা আছে, ফোকাস দিয়ে যাবে। তাহলে 1 নম্বর রশ্মি অনুসরণ পদ্ধতি। কি বললাম? আলো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে? ফোকাস দিয়ে যাবে। মনে থাকবে। 2 নম্বর, আলো রশ্মি যদি কি হয়? আলো রশ্মি যদি আরেকটা ছবি আঁকাচ্ছি, একটা দিলে অসুবিধা হবে। আলো রশ্মি যদি প্রধান অক্ষের, এটা হচ্ছে পি এফ সি, আলো রশ্মি যদি ফোকাস দিয়ে এসে, ফোকাস বিন্দু, ফোকাস দিয়ে এসে কোনো দর্পণে প্রতিফলিত, তাহলে প্রতিফলিত রশ্মিটি কিভাবে প্রতিফলিত হবে, বা প্রতিফলিত রশ্মিটি কোন পথ দিয়ে যাবে? আলো রশ্মি এখানে আসছিল, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফোকাস দিয়ে গেছিল। এবার আলোটাকে আমি ফোকাস দিয়ে পাঠালাম, না সি দিয়ে, না অন্য কোনো পথ দিয়ে পাঠাইছি। তাহলে আলো যদি ফোকাস দিয়ে পাঠানো হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। 1 নম্বর কেসের, এটা হচ্ছে 2 নম্বর কেসটা অপোজিট। 1 নম্বর যে কেস, এটা হচ্ছে এখানে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল ছিল, প্রধান অক্ষের সমান্তরালে ছিল, আর এখানে হচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে এসে প্রতিফলিত হয়েছে, ফোকাস দিয়ে এসে প্রতিফলিত হয়েছে। তাহলে এটা হচ্ছে আলো রশ্মিটা আসলো কিভাবে সেটা। তাহলে 1 নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে এসে প্রতিফলিত হলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই দুটা কেস পরস্পরের অপোজিট, বিপরীত। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর কেস হচ্ছে যদি আলো রশ্মি আর কোন দিক দিয়ে যেতে পারে, সমান্তরাল হলো, ফোকাস দিয়ে গেল, এই যে বিন্দু, এই বিন্দু দিয়ে আমরা আলো এসে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি আলো আমার হচ্ছে এফ সি পি, আলো যদি আমার হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে এসে কোনো দর্পণে এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 3 নম্বর কেস। মনে রাখতে হবে যে এই কেসটা হচ্ছে, এই কেসের ক্ষেত্রে আমরা জানি বক্রতা কেন্দ্র দিয়ে আমরা যদি কোনো দর্পণের উপরে যদি কোনো রেখা টানি, সেটা হবে লম্ব, তাই তো? কোনো গোলক বা কোনো বৃত্তের ব্যাসার্ধ যেটা হয়, সেটা হচ্ছে পরিধির উপরে লম্ব হয়। আমরা উপর দিয়ে এটা পড়েছি। তাহলে লম্ব ক্ষেত্রে কি হয়? আলো লম্ব আপতন হলে যে পথে আসে সে পথেই, যে আমরা জানি আলো যদি প্রতিফলন হয়, যদি অবিলম্ব বরাবর হয়, তাহলে সে পথে ফিরে আসে। তাহলে এই লম্ব আবার সে পথে ফিরে। তাহলে 3 নম্বর কেসটা কি হলো? যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলো আসে, বক্রতা কেন্দ্র অর্থাৎ সি দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলো আসে, যে পথে এসেছে আবার সে পথে ফিরে আসে। তাহলে 3টা আমাদের রশ্মি অনুসরণ পদ্ধতি ভালো করে মনে রাখতে হবে, কারণ এর সাহায্যে আমরা কি করতে পারবো? অবতল দর্পণ দ্বারা
প্রতিবিম্ব গঠন করতে পারবো। অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারবো। 6টা কেস আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা কি দেখলাম? এক নম্বর, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই রশ্মিটা প্রতিফলিত হওয়ার পরে ফোকাস দিয়ে যাবে। যদি ফোকাস দিয়ে আসে তাহলে এসে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর যদি বক্রতা কেন্দ্র দিয়ে আসে আবার সে পথে ফিরে যাবে। এই 3টা কেস ভালো করে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা কেসগুলো দেখব। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা 6টা কেস পরপর দেখে নেব। কেস নাম্বার 1, বস্তুর অবস্থান। বস্তুর অবস্থান যখন অসীম সেক্ষেত্রে কি হবে? বস্তুর অবস্থান যখন অসীম, এটা অবতল দর্পণ আঁকানোর চেষ্টা করছি। দিকটা দাগ দিলাম। প্রধান অক্ষ অসীম থেকে যখন আসবে আলো রশ্মিকে আমরা একটা আনত কোণে নিয়ে আসবো এবং পরস্পর সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে কি হবে? পি এফ সি সমান্তরাল। এটা অসীম থেকে আসছে। অসীম থেকে আলো রশ্মি মানে সমান্তরাল আসলো। তাহলে তারা কি করবে? তাহলে এখান থেকে যদি আমরা অভিলম্ব আঁকি তাহলে আমরা বুঝতে পারবো যে আলোটা কোথায় যাবে। তাহলে ফোকাস তাহলে বুঝতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবো, বস্তু যেটা সেটা সর্বদা আমরা বস্তুকে ধরবো হচ্ছে বড় হাতের পিকিউ, আর প্রতিবিম্ব এটা গঠিত হবে সেটা ধরবো আমরা ছোট হাতের পিকিউ। এখানে ছোট হাতের পিকিউ প্রতিবিম্ব। তাহলে বস্তুর অবস্থান হলো অসীম। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে? ফোকাসে, তাই তো? অবশ্যই এটা ফোকাসে এফ এ গঠিত হয়েছে। 3 নম্বর, প্রতিবিম্বের আকার কি হয়েছে? মনে রাখবো অতি ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র। আর একটা পয়েন্ট, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রতিবিম্বের প্রকৃতি হবে অবশ্যই এটা সৎ এবং মাথা সৎবিম্ব সর্বদা কি হয়? অবশিষ্ট হয়। তাহলে বোঝা গেল এক নম্বর কেস কি হয়? যে অসীম দূরত্ব থেকে একটা বিশাল বড় আকারের বস্তু যদিও আসে সমান্তরাল রশ্মি, সেটা কি হবে? ফোকাসের মধ্যে তার ক্ষুদ্র একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা হলো প্রথম কেস। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর, কেস নাম্বার 2 কেস। বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান এবার হচ্ছে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। পি এফ সি বস্তু পিকিউ। তাহলে আমরা রশ্মি অনুসরণ পদ্ধতিতে কি দেখেছি? যে কোনো বস্তুর যদি প্রতিবিম্ব গঠন করা হয় তাহলে আমরা কি করি? আমরা একটা সমান্তরাল রশ্মি পাঠাই, আর একটা কি করি? আর একটা আমরা হচ্ছে ফোকাস দিয়ে পাঠাতে পারি বা আর কোনো ভাবে পাঠাতে পারি। তাহলে একটা সমান্তরাল রশ্মি পাঠালাম, সেটা কি হবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা ফোকাস দিয়ে পাঠাতে পারি বা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে পারি, আমরা ফোকাস দিয়ে পাঠাই। সেটা কি হবে? স্কেল দিয়ে করবে তোমরা, তাহলে ভালো হবে। দেখি হবে প্রধান সমান্তরাল হবে, তাই তো? প্রধান সমান্তরাল হবে। অবশ্যই রশ্মির চিহ্নগুলো দিতে হবে। তাহলে এই জায়গায় মিট করলো, তাহলে এখানে প্রতিবিম্ব করতে হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? ফোকাস ও এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি। সি ও এটা এফ নয়, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা পি কিউ ছিল, এটা হচ্ছে পি কিউ। তাহলে বস্তু সর্বদা পি কিউ, এভাবে আমরা নামকরণ করবো। তাহলে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে।
প্রতিবিম্ব হচ্ছে এটা, এটা বিষয়বস্তু, তাহলে মাথা কি হয়েছে, উল্টে গেছে। এটা অতি ক্ষুদ্র হবে না, শুধু ক্ষুদ্র হবে। সৎ অবশিষ্ট প্রকৃতি একই আছে, সৎ কারণ বাস্তবে মিলিত হয়েছে এবং প্রতিবিম্বটা উল্টে গেছে। তাহলে বুঝতে পারলাম একটা সমান্তরাল রশ্মি পাঠালাম, রশ্মি অনুসরণ পদ্ধতি আমরা শিখেছি, সেটা কী হবে, ফোকাস দিয়ে যাবে, আর একটা ফোকাস দিয়ে পাঠালাম যেটা প্রধান সমান্তরাল হয়ে যাবে। যেখানে মিট করলো সেখানে আমরা এই বিন্দুর প্রতিবিম্ব বললাম। এরকম যদি আমরা প্রত্যেকটা জায়গার জন্য প্রতিবিম্ব গ্রহণ করি আস্তে ছোটো এই জিনিসটাই করতে হবে। তাহলে এটা বস্তু পি কিউ আর প্রতিবিম্ব হচ্ছে ছোট হাতের পি কিউ। বুঝতে পারলাম তাহলে। তাহলে এবার প্রথমে বস্তুকে আমরা নিয়েছিলাম কোথায়, বস্তুর অবস্থান কোথায় হয়েছিল, 1 নম্বর কেসে অসীম, তারপর অসীম ও বক্ররেখার মাঝে। এবার 3 নম্বর কেসে আমরা বস্তুটাকে কোথায় নিয়ে আসতে পারবো, 3 নম্বর কেসে আমরা অবশ্যই বস্তুকে আমরা নিয়ে আসতে পারবো বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে সিতে বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো কোথায় হবে সেটা দেখবো। পি এফ সি বস্তু কোথায়, বক্রতা কেন্দ্রে, সমান্তরাল রশ্মি পাঠালাম, ফোকাস দিয়ে যাবে, এটা মাথা, এখান থেকে আমরা এই বিন্দুটা দুটোই করবো। এটা মনে রাখবে, এটা আমার জানা আছে তাই আমি ঠিক করছি, তোমরা এটা মনে রাখবে। ছবিটা যদি আমরা স্কেল দিয়ে ভালোভাবে করি তাহলে ঠিক হবে। এটা কি হবে, এটা এই প্রতিবিম্ব অবশ্যই অবশ্যই বক্রতা কেন্দ্রেই করতে হবে। রশ্মি তাহলে পি কিউ, এটা হবে ছোটদের পি কিউ। ঠিক আছে, তাহলে অবস্থান কোথায়, বক্রতা কেন্দ্র, তো প্রতিবিম্বের অবস্থান কোথাও, এটাও বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্র। 3 নম্বর কেসটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। এ কী হবে, প্রতিবিম্বের আকার কী হবে, বস্তুর আকারের সমান হবে, সৎ এবং অবশিষ্ট, এটা ঠিকই আছে, অবশিষ্ট, সৎ এবং অবশিষ্ট। তাহলে বুঝে গেল 3 নম্বর কেসে কি হলো, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে প্রতিবিম্ব কোথায় করতে হবে, বক্রতা কেন্দ্রেই করতে হবে। এবং এখানে কি হবে, এখানে কোনো বিবর্তন, এখানে ছোট হবে না এবং বেড়েও যাবে না, যা ছিল বস্তু তাই হবে, শুধু মাথাটা উল্টে গেছে। তাই না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কেস। হ্যাঁ, এটা দিয়ে অনেক সময় মাধ্যমিকের প্রশ্ন এসেছে এবং আবার আসতে পারে। 3 নম্বর কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার 4 নম্বর কেস, 4 নম্বর কেসে আমার বস্তুর অবস্থান কোথায় হবে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, তাই না, আস্তে আস্তে কাছে আসছে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে যদি আমরা বস্তুকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন। তোমরা অবশ্যই পোস্ট করে এগুলা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় কোনো মতেই পারবে না। তাহলে আমাদের কী হলো, এটা পি এফ সি, বস্তু কোথায়, এখানে সমান্তরাল রশ্মি পাঠালাম, এটা সমান্তরাল রশ্মি পাঠাবো, এটা কোথায় যাবে, ফোকাস দিয়ে যাবে, তাই তো, আর একটা হচ্ছে ফোকাস দিয়ে পাঠাবো, কী হবে, সমান্তরাল হবে, তাহলে কী হবে, বিবর্ধিত, এখন পেয়ে যাচ্ছি বিবর্ধিত। তাহলে এটা কোথায় করতে হবে, এটা বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে, অসীমের মাঝে। যখন বস্তুর অবস্থান এখানে ছিল প্রতিবিম্ব এখানে করতে ছিল, তো পুরো কেসটাই কিন্তু উল্টো। হ্যাঁ, যখন বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র অসীমের মাঝে ছিল তখন প্রতিবিম্ব করতে ছিল বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। এবার এখানে বস্তুটাকে রেখেছি আমরা ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, এবং প্রতিবিম্বের অবস্থান হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে বস্তুর আকার সমান থেকে একটু বড় হয়েছে, তাই না, এই ছোট হাতের পি কিউ যেটা আমরা দেখতে পাবো, হ্যাঁ, বড় হাতের পি কিউ থেকে একটু বড় হয়েছে, তার মানে বিবর্ধিত, বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, আকার কি বিবর্ধিত, একটু বেড়ে গেছে। সদ অবশিষ্ট ওটাই আছে, বাস্তবে মিলিত হয়েছে, সদ অবশিষ্ট, এটা কখনো প্রকৃতি চেঞ্জ হয়নি এখনো, অবশিষ্ট। ঠিক আছে, তাহলে তোমরা এবার বলো, এবার এটা কত নম্বর কেস হলো, 4 নম্বর। তাহলে 5 নম্বর কেসে কি হবে, এটা সবাই বুঝে গেল তো। আমরা তো রশ্মি অনুসরণ পদ্ধতিতে যেটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা রশ্মি চিত্র অঙ্কন করছি। এই প্রতিবিম্ব গঠন যেটা, এটা পদ্ধতিটা কি, এটা হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতির সাহায্যে আমরা হচ্ছে কি করছি, রেখাচিত্রের সাহায্যে, রেখাচিত্র, রেখাচিত্র, রেখাচিত্র অঙ্কন, কারণ রেখা দিয়ে আমরা চিত্রগুলো অঙ্কন করছি, এটা রেখাচিত্র অঙ্কন হচ্ছে। এবার 5 নম্বর কেস, 5 নম্বর কেস তোমরা বুঝতেই পারছো, তাহলে অসীম ছিল। 2 নম্বর কেসে বস্তু আসছিল অসীম ও বক্ররেখার মাঝে, তারপর আসছিল বক্ররেখার, তারপর আসছিল বক্ররেখার ফোকাসের মাঝে। তাহলে এবারে বস্তুটা কোথায় আসবে, আস্তে আস্তে এটা এই জায়গায় আসবে, তাই তো, তাহলে কি হবে, ফোকাসে, ফোকাসে, তাই তো।
এবং বস্তুর অবস্থান হবে ফোকাসে মানে এফে। সেক্ষেত্রে আমরা দেখবো প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে, প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে। তাহলে আবার একটা অবতল দর্পণ, অবতল দর্পণ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, তাই তো? বস্তু কোথায়? ফোকাসে। তাহলে একটু সমান্তরাল রশ্মি পাঠালাম যেটা ফোকাস দিয়ে যাবে। আরেকটা রশ্মি কোন দিক দিয়ে পাঠাবো? এটা অসুবিধা হয়ে গেল, তাই তো? এবারে আরেকটা রশ্মি পাঠানো খুবই সমস্যা, কোন দিক দিয়ে আরেকটা রশ্মি পাঠালে ভালো হয়? তাহলে আমরা তো আর এই ফোকাস দিয়ে পাঠাতে পারবো না। তাহলে বক্রতা কেন্দ্র মনে করছি যে এখানকার রশ্মিটা এইভাবে পাঠিয়েছি। তাহলে এখানে কী হবে? এখানে মনে মনে ভাবতে হবে এদিক দিয়ে গেছে, গিয়ে আবার এটা যেহেতু বক্রতা কেন্দ্র যাচ্ছে তাহলে এটা লম্ব আপাতন আবার ওই পথে ফিরে আসবে, তাই তো? 3 নম্বর আমাদের রশ্মি অনুসরণ পদ্ধতি, এটা সমান্তরাল এদিক দিয়ে গেছে। তাহলে এটা কী হলো? রশ্মিটা পরস্পর সমান্তরাল হয়ে গেলো, তাই না? সমান্তরাল হয়ে গেল, সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে সমান্তরাল ভাবে যায়, তাহলে মিট করবে কোথায়? প্রতিবিম্ব গঠন হবে কি? তাহলে এখানে নয় বস্তু পেলাম পি কিউ, বড়দের পি কিউ। প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তাহলে সমান্তরাল রশ্মি মানেই ভাবতে হবে হ্যাঁ আসলেও অসীম থেকে এসেছে, যাচ্ছে মানে আবার অসীমেই যাচ্ছে, তার মানে প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে। কারো কোনো ডাউট? অসীমে, ঠিক আছে। এটা কি হবে? অতি বিবর্ধিত হবে, অতিকায় বিবর্ধিত অনেক বড় হবে, কিন্তু আমরা প্রতিবিম্বটাকে অসীমতা পাওয়া সম্ভব নয়। সদ এবং অবশিষ্ট, অবশ্যই মাথাটা এখানে উল্টে গেছে, তাহলে অবশিষ্ট এটাও সদ এবং অবশিষ্ট। এবারে আমরা 5 নম্বর লাস্ট কেসে চলে আসছি। 6টা কেস পড়তে হবে টোটাল, 6 নম্বর কেসে। সেক্ষেত্রে কি হবে? বস্তু আমরা বুঝে যাচ্ছি তাহলে ফোকাস ও মেরুর মাঝে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখে নেব যে কি হচ্ছে 6 নম্বর কেসে। এবার তাহলে বস্তুর অবস্থান কোথায়? ফোকাস ও মেরুর মাঝে, মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে। তাহলে ছবি তোমরা বুঝতে পেরেছো, প্র্যাকটিস করবে। ফোকাস ও মেরুর মাঝে যদি আমার কি হয়? বস্তু থাকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তাহলে এখানে বস্তু সমান্তরাল রশ্মি পাঠাবো, বস্তুটা ছোট নেই, একটু বেশি বড় নিলে হবে না, হবে মানে ছোট ভালো যেন হয়। সমান্তরাল রশ্মি পাঠালাম, কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে, তাই তো? আর একটা আমরা পাঠাবো হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে, এটা আবার ওই পথে ফিরে আসবে। তাহলে আমরা যদি রশ্মিটাকে পাঠাই এদিকে, এদিকে মিট করার চান্স আছে? চড় হয়ে যাচ্ছে না, এদিকে মিট করার চান্স নাই, তাহলে পিছন দিক দিয়ে বাড়াই, এখানে মিট করলো। তাহলে বাস্তবে রশ্মি তো প্রতিফলিত হয়ে চলে আসছে, এবার দেখা যায় রশ্মি তো পাওয়া যাবে না, ওদিকে যাবে কি? দর্পণ ভেদ করে কি ওদিকে রশ্মি যাবে? যাবে না। তাহলে আমরা রশ্মি পদ্ধতি কী করলাম? একটা সমান্তরাল রশ্মি পাঠালাম, এটা এইভাবে আসলো। ছবি তোমরা আরো ভালো করে আঁকবে স্কেল দিয়ে, আমি তো হাত দিয়ে করছি তাই একটু কম ভালো হচ্ছে। এটা একদম স্ট্রেট হবে, এইভাবে স্ট্রেট হবে। তাহলে এখানে প্রতিবিম্ব কোনটা? পি কিউ, এটা এই সরি বস্তু এটা, আর প্রতিবিম্ব হচ্ছে এটা। তাহলে এই জায়গায় যে প্রতিবিম্ব হলো, মাথা কি অবশিষ্ট উল্টে গেছে? এদিকে মাথা, এদিকে মাথা, তোমরা মাথা উল্টায়নি, তোমরা সমশীর্ষ। সমশীর্ষ কি ধরনের প্রতিবিম্ব হয়? সমশীর্ষ কি ধরনের প্রতিবিম্ব হয়? অবশ্যই অসৎ প্রতিবিম্ব। তাহলে 6 নাম্বার কেস যেটা, সেখানে হচ্ছে আমরা কি পাচ্ছি? 6 নাম্বার কেস যেটা, সেক্ষেত্রে আমরা দেখছি যে বস্তুর ক্ষেত্রে কিন্তু আর সৎ প্রতিবিম্ব পাওয়া গেল না, এটা অসৎ প্রতিবিম্ব। এটা কি প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব। এবং প্রতিবিম্বটা কোথায় গঠিত হলো? প্রতিবিম্ব গঠিত হলো দর্পণের দর্পণের পেছন দিকে, না পেছন দিকে। এবং এটা কি? অবশ্যই বিবর্ধিত, তাই না? এটা বস্তু, এটা হচ্ছে বড়, বিবর্ধিত, বিবর্ধিত। দর্পণের অবতল দর্পণের যে এই 6 নাম্বার কেস, এর 2টা ব্যবহার আছে, আমরা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। 2টা ব্যবহার কি? হ্যাঁ, মনে রাখতে হবে। ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক কি করে? যে আমাদের দাঁতের মধ্যে কোনো নোংরা আছে নাকি বা কোনো ক্ষয় হয়ে গেছে নাকি সেটা পরীক্ষা করার জন্য আমাদের ভিতরে একটা ছোট মানে হাতল লাগানো একটা উত্তল অবতল দর্পণ প্রবেশ করে দেয়। ফলে এইরকম, এটা দাঁত আমাদের কিন্তু এত বড় দেখি, ফলে সূক্ষ্মভাবে দেখা যায়, এটা একটা।
এক নম্বর ব্যবহার। আর 2 নম্বর হচ্ছে দাড়ি কামানো। মনে করো কোনো দাড়ি তো ছোটো জিনিস, তো দাড়ি কামানোর জন্য আমরা যদি অবতল দর্পণ ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার আছে, দাড়ি কামানো। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কামানোর জন্য ব্যবহৃত হয়। তো 2টা ব্যবহার আমাদের মনে রাখতে হবে অবতল দর্পণের। তাহলে অবতল দর্পণে আমরা 6টা কেস পড়লাম এবং রশ্মি অনুসরণ পদ্ধতিগুলো পড়লাম। রশ্মি অনুসরণ পদ্ধতি যে ভালো মতো বুঝবে সে হচ্ছে কীভাবে আমার হচ্ছে 6টা কেসে বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণ কী করে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব করতে হচ্ছে সেটা বুঝতে পারবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই শুধু কেস আছে, সেটা আমরা দেখে নেব। উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই হয়, হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা একটাই মাত্র প্রতিবিম্ব করতে হয়, সেটা আমরা দেখে নেব। বস্তুর অবস্থান একটা উত্তল দর্পণ আঁকে, ওই কেসটা আলাদাভাবে পড়ার দরকার নেই, এখানে হয়ে যাবে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, যে আমরা বিস্তৃত বস্তুর যদি প্রতিবিম্ব আঁকাই উত্তল দর্পণের ক্ষেত্রে আমার ফোকাস আর মেরু সি এটা, এফ এটা, পি এটা, তাহলে কী হবে, একটা বস্তু প্রতিবিম্ব পাঠাচ্ছি, কী হবে, এখানে অবিলম্ব কোন দিক দিয়ে হবে, অবিলম্ব হবে এখান থেকে। তো এই রশ্মি তাহলে সমান কোণ করে এদিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে মনে হবে। একটা রশ্মি সমান্তর রশ্মি যেটা পাঠিয়েছি সেটা কী হবে, ফোকাস দিয়ে যাবে। আর আরেকটা রশ্মি আমরা বক্রতা কেন্দ্রে পাঠাতে চাই, বক্রতা কেন্দ্রে পাঠাতে চাইবো, সেটা কী করবে, বক্রতা কেন্দ্রে যেটা পাঠাতে চাইবো সেটা কী করবে, সেটা আবার সেই পথেই ফিরে আসবে, তাই তো। বক্রতা কেন্দ্রে যেটা পাঠাতে চাইবো সেটা আবার সেই পথেই ফিরে আসবে। তাহলে একটা রশ্মি সমান্তর, এটা অবিলম্ব, অবিলম্ব, এটা অবিলম্ব, এটা, তাহলে এটা কী হবে, একটা রশ্মি এখান থেকে আসলো, আর একটা রশ্মি এই যে মিট করলো, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা ছিল প্রতিবিম্ব পি কিউ, বস্তু, আর প্রতিবিম্ব হচ্ছে পি কিউ। তাহলে যেখানেই বস্তু থাক না কেন, বস্তুর যে অবস্থায় হোক না কেন, সর্বদা অসৎ প্রতিবিম্ব করতে হবে, এবং প্রতিবিম্ব যেটা হবে সমশিষ্য হবে। আর প্রতিবিম্বটা কী হবে, দর্পণে এই যে বস্তু আছে, তো দর্পণে আরেক দিকে ঘুরতে হবে, এদিকে, এবং এটা বিবর্তিত হবে না, আকার সবসময় ক্ষুদ্রই হবে, আকার সবসময় কী হবে, ক্ষুদ্রই হবে, আকার সবসময় ক্ষুদ্রই হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান যে কোনো অবস্থানই হোক না কেন, দর্পণের পিছনে বা সামনে যাই হোক না কেন, দর্পণের পিছনে, দর্পণের সামনে তো হবে না, দর্পণের পিছনে প্রতিবিম্ব করতে হবে এবং ক্ষুদ্র হবে, সবসময় বস্তুটা কী হবে, ক্ষুদ্র হবে, এবং প্রকৃতি হবে সৎ সমশিষ্য, এটাও সৎ এবং সমশিষ্য হবে। এটা কী কাজে ব্যবহার হয়, এটা দেখবে যে আমরা যে গাড়ি চালাই, বাইকের সাইডে একটা গ্লাস থাকে, বা বিভিন্ন বড় গাড়ি যেটাকে রেয়ার ভিউ মিরর বলে, অর্থাৎ কী হয়, বাইরের সাইডে আমাদের বড় বড় গাড়িগুলো আছে, আমরা তো পিছন দিকে তাকাই না, আমরা কী করি, যে গাড়ি আসে দর্পণ দেখি, সাইড দিয়ে দিই, তো সেটা কি উত্তল দর্পণ ব্যবহার হয়, সেটা মনে রাখবে ভালো হচ্ছে গাড়ির যে ভিউ ফাইন্ডার যেটাকে বলে, ভিউ ফাইন্ডার, এটা দৃষ্টির ক্ষেত্রে অনেকটা বড় হয়, এটা মনে রাখবে, তার জন্য এটাকে ব্যবহার করা হয়, ভিউ ফাইন্ডার হিসেবে এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে। আর অবতল দর্পণের আরেকটা ব্যবহার আছে, গাড়ির যে হেডলাইট, অবতল দর্পণ এটা, এখানে আমার ফোকাসে কী করা হয়, ফোকাসে আমার হচ্ছে ওই লাইটটা রাখা হয়, এর ফলে কী হবে, প্রতিফলিত হয়, রশ্মির সমান্তরালভাবে চলে যায় অনেক সময়, তার জন্য গাড়ির হেডলাইটও হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে যে ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করে। ব্যবহারগুলো আমরা শিখে নিলাম। তাহলে এই পর্যন্ত আজকে, পরবর্তী ক্লাসে আমরা আরও কোনো একটা টপিক নিয়ে আসবো আলোর। ঠিক আছে, ধন্যবাদ।